সালামু আলাইকুম সবাইকে। লুক এন্ড লজিকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা ইন্টিগ্রেশনের লাস্ট পার্ট করব এবং এই ভিডিওটা দেখার পর আশা করি আপনারা ইন্টিগ্রেশন সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন। আহ, তো আজকের ভিডিওটাতে আমরা যেগুলো দেখব সেটা হচ্ছে মূলত ডেফিনেট ইন্টিগ্রাল অর্থাৎ নির্দিষ্ট যোগজ এবং কিভাবে ইন্টিগ্রেশনের সাহায্যে এরিয়া নির্ণয় করা যায় সেগুলো আমরা দেখব। সো ডেফিনেট ইন্টিগ্রাল জিনিসটা মূলত কি? জিনিসটা হচ্ছে আমরা এতদিন যে ধরনের ইন্টিগ্রেশন করছি ঠিক সেগুলাই, বাট এখানে তফাৎ একটাই, জাস্ট আমাদের এখানে কিছু লিমিট দেওয়া থাকে। একটা আপার লিমিট দেওয়া থাকে এবং একটা লোয়ার লিমিট দেওয়া থাকে, দ্যাটস ইট। এছাড়া আর কোনো তফাৎই নেই। এই দেখেন এখানে যেমন পাই/4 একটা লিমিট দেওয়া আছে, পাই/4 একটা লিমিট দেওয়া আছে, সেটাকে যেহেতু এটা উপর আছে তাই নর্মালি আমরা এইভাবে মনে রাখতে পারি, এটা হচ্ছে আমরা আপার লিমিট ধরবো। আর নিচে যেহেতু জিরো দেওয়া আছে, জিরোটাকে আমরা ধরবো লোয়ার লিমিট। ঠিক আছে? তো জাস্ট আমরা এটার কাজ কখন কিভাবে করতে হয়, আমরা যখন আপাতত আমরা এখন কি করি, আপাতত আমরা এটা সলিউশন করতে থাকি যে 1/sin x। আচ্ছা, আরেকটা কথা, যখন এখানে তো ধরেন আমাদের ইন্টিগ্রেশনটা একটা নির্দিষ্ট সীমার মধ্যে করতে হচ্ছে, তাই না? একটা আমার তো বাউন্ডারি দিয়ে দিয়েছে আমাকে, তাই না? একটা হচ্ছে পাই/4 থেকে জিরো পর্যন্ত বা জিরো থেকে পাই/4, যেভাবেই বলি না কেন, এই নির্দিষ্ট এই পরিমাণের মধ্যেই কিন্তু আমার এই ইন্টিগ্রালটা বের করতে হচ্ছে, তাই না? তো আমার যদি কথার কথা কোনো ধরনের কোনো কনস্ট্যান্ট থেকে থাকে, সেই কনস্ট্যান্ট গুলা কিন্তু অলরেডি আমার এই পোর্শনটার মধ্যে আছে। জিরো থেকে পাই/4 যে পোর্শনটা, সেই পোর্শনটার মধ্যে কিন্তু অলরেডি আছে। শুধু এই রেঞ্জের জন্য না, যে কোনো রেঞ্জের জন্যই কিন্তু সেই নির্দিষ্ট পরিসীমাটার মধ্যে কিন্তু সবসময় কনস্ট্যান্ট গুলা থাকে। সেই কারণে আমরা যখন ডেফিনিট ইন্টিগ্রাল করি সেখানে কিন্তু আমরা কখনোই আমাদের অ্যান্সারের সাথে প্লাস সি করি না। নর্মাল ক্ষেত্রে আমরা প্লাস সি করি, বাট যখন আমরা ডেফিনিট ইন্টিগ্রাল করি তখন কিন্তু আমরা সাথে একটা এক্সট্রা কনস্ট্যান্ট কখনোই যোগ করি না। ঠিক আছে? তো দেখেন এখানে আপার লিমিট কি, এখানে আপার লিমিট হচ্ছে পাই/4, আর লোয়ার লিমিট কি, লোয়ার লিমিট হচ্ছে জিরো। আচ্ছা, ও সরি, এখানে 1 + sin x ছিল। আচ্ছা, তাহলে আমরা কি করতে পারি? আমরা এখানে করতে পারি কি, আমরা 1 - sin x দিয়ে লব এবং হরকে গুণ করতে পারি। তাহলে multiplying both numerator and denominator by 1 - sin x, তাহলে কি হচ্ছে, নিচে হচ্ছে আমাদের কি, আমরা তো জানি a a² - b² সূত্রটা কি, a² - b² সূত্রটা হচ্ছে a - b * a + b, তাই না? ঠিক সেই সূত্রটাই কিন্তু আমাদের এই যে এখানে আমরা ইউজ করছি, যে আমরা যদি a হিসেবে 1 কে গণনা করি এবং b হিসাবে sin কে গণনা করি, তাহলে আমরা কি পাচ্ছি, 1 - sin²x, তাই না? তাহলে আবার আরেকটা সূত্র আমরা জানি না, যে sin²x প্লাস cos²x = 1। তো সেখান থেকে আমরা 1 মাইনাস, আমরা যদি একটু এক্সচেঞ্জ করি এখান থেকে, তাহলে আমরা যদি এরকম করি 1 - sin²x, তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি cos²x। তো সেটাই কিন্তু পরবর্তী লাইনে আমরা লিখছি যে 1 - sin x ডিভাইডেড বাই cos²x। এখন আমরা কি করতেছি, আমরা আলাদা আলাদা করে দিচ্ছি, আমরা আলাদা আলাদা করে দিচ্ছি নেক্সট লাইনে। তাহলে কি হচ্ছে, 1/cos² মাইনাস sin x ডিভাইডেড বাই cos²x। এখন 1/cos তো sec, সে কারণে আমরা 1/cos² কে sec²x লিখলাম, তাই না? কিন্তু sin x ডিভাইডেড বাই cos² কে আমরা এটা কিভাবে লিখতেছি দেখেন, আছে কি, sin x ডিভাইডেড বাই cos²x, তাহলে আমরা এটাকে কি লিখতে পারতেছি, এটাকে আমরা লিখতে পারতেছি cos x ইন্টু cos x। এখন sin x ডিভাইডেড বাই cos x কি, sin x ডিভাইডেড বাই cos x হচ্ছে আমার tan x, তাই না? আর আরেকটা গুণাকারী কি আছে, 1 ডিভাইডেড বাই cos x। সো 1 ডিভাইডেড বাই cos x কি, 1 ডিভাইডেড বাই cos x হচ্ছে sec x, তাহলে আমরা আলটিমেটলি কি লিখতে পারতেছি, tan x ইন্টু sec x, 1 tan ইন্টু sec x। সেটাই কিন্তু আমরা এখানে লিখছি যে sec² x মাইনাস sec x tan x। এখন দেখেন আমরা যদি এটা ইন্টিগ্রেশন করি, তাহলে কিন্তু আমরা যদি নর্মাল ইন্টিগ্রেশন করতাম তাহলে কিন্তু আমাদের কি হতো, তাহলে হতো আমাদের sec²x এর জন্য কি পেতাম, আমরা ডিরেক্ট যে সূত্র আছে tan x, এবং sec x tan x এর জন্য কি পেতাম আমরা sec x ডিরেক্ট সূত্র, তাই না? এবং সাথে কি করতাম, একটা প্লাস সি দিতাম, তাই না? বাট যদি আমাদের নর্মাল থাকতো, অর্থাৎ আমাদের কোনো ধরনের কোনো আপার লিমিট বা লোয়ার লিমিট থাকতো না, সেক্ষেত্রে আমাদের এখানে কিন্তু এতটুকু পোর্শনেই কিন্তু অ্যান্সারটা ছিল। এবং হ্যাঁ, ভুলবেন না, প্রত্যেকটা আমরা যখন এই ইন্টিগ্রেশন সাইনটা দিব বা
যে সামেশন সাইনটা দেব প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু আমাদের ইন্টিগ্রেশন আপার লিমিট এবং লোয়ার লিমিট সাথে আমাদের লিখতে হবে, ঠিক আছে। বাট এটা যেহেতু এখন আমাদের আপার লিমিট এবং লোয়ার লিমিট সম্বলিত ম্যাথ, সে কারণে আমরা সিটাকে বাদ দিচ্ছি এবং কি করতেছি দেখেন, tan x মাইনাস sec x, এতটুক জায়গায় আমাদের ইন্টিগ্রেশন শেষ। আমরা কি করছি, আমরা এখানে তৃতীয় বন্ধনী দিয়ে আলাদা আবদ্ধ করে দিচ্ছি এবং আপার লিমিট এবং লোয়ার লিমিট কিভাবে দিচ্ছি। এখন কি করব দেখেন, প্রথম ক্ষেত্রে আমরা কি করব, প্রথম ক্ষেত্রে দেখেন, প্রথম ক্ষেত্রে এক্স এর পরিবর্তে আমরা কি বসাবো, প্রথম ক্ষেত্রে আমরা এক্স এর পরিবর্তে আপার লিমিট বসাবো। দেখেন এই যে এখানে কি করা হয়েছে, আপার লিমিট বসানো হয়েছে, আপার লিমিট কে π/4, তাহলে 10 π/4 মাইনাস sec π/4 মাইনাস, একটা মাইনাস দিব অলওয়েজ, মাইনাস লোয়ার লিমিট 10 0 sec 0, জাস্ট আমরা ক্যালকুলেটরে বসিয়ে মানগুলা খাতায় লিখবো এন্ড দেন সলিউশন গুলো আমরা বের করে ফেলবো। সো এটাই ছিল ম্যাথের অ্যান্সার। আচ্ছা, নেক্সট প্রবলেম যদি আমরা দেখি, এখানে আপার লিমিট কি দেওয়া আছে, এখানে আপার লিমিট দেওয়া আছে 1 এবং লোয়ার লিমিট দেওয়া আছে 0। আচ্ছা, এখানে আমরা কিন্তু কিভাবে ধরতে হয় কি করতে হয় আমরা কিন্তু আগের ম্যাথগুলোতে দেখেছি। আমরা যদি এখানে tan ইনভার্স x কে z ধরি, tan ইনভার্স x কে z ধরে যদি উভয় পক্ষকে ডিফারেন্সিয়েট করি, তাহলে tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন কি 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, আর z এর কি x এর সাপেক্ষে করলে dz ডিভাইডেড বাই x। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারতেছি, এখান থেকে আমরা লিখতে পারতেছি যে dz ইকুয়াল টু dx ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। অর্থাৎ আমাদের এই যে পুরো পোর্শনটা, এই পুরো পোর্শনটার বদলে আমরা কি লিখবো, এই পুরো পোর্শনটার সরি সরি ভুল লিখছি। আচ্ছা, তাহলে পুরো পোর্শনটার ব্যাপারে আমরা কতটুক, আচ্ছা এতটুক, তাই না, আমরা এতটুক পোর্শনকে লিখতেছি ডিজেড, আর টেন এক্স কে আমরা কি ধরছি, টেন এক্স কে আমরা ধরছি জেড। তাহলে কি কিরকম লিখতে পারতেছি আমরা, ইন্টিগ্রেশন সাইন আপার লিমিট 1 লোয়ার লিমিট 0, টেন ইনভার্স এক্স কে আমরা কি ধরছি জেড, যেহেতু স্কোয়ার আছে তাহলে কি জেড স্কোয়ার, আর এতটুকু পোর্শনের পরিবর্তে আমরা কি লিখতে পারতেছিলাম, ডিজেড লিখতে পারতেছিলাম। এখন এটা কোন কোন সূত্রে পড়ছে, এক্স টু দি পাওয়ার এর সূত্র, অর্থাৎ এটা কি হচ্ছে, এটা হচ্ছে আপনার জেড কিউব ডিভাইডেড বাই 3 আপার লিমিট লোয়ার লিমিট। দেখেন এখন আমরা কি করব, এখন আমরা কি এতটুকু পর্যন্ত আমরা পাইছি তাই না, তাহলে এখানে আহ, এটা ইনক্লুড করে দিতে হবে। আচ্ছা, এখন দেখেন আমাদের কিন্তু এখন জেড এর যে ভ্যালুটা ছিল, জেড এর ভ্যালু আমরা কি ধরছিলাম যে tan ইনভার্স x ইকুয়াল টু জেড। সো tan ইনভার্স x এর পরিবর্তে, জেড এর পরিবর্তে আমরা যেটা ধরে নিছি অর্থাৎ tan ইনভার্স x কে আমরা বসালাম। এখন আমরা কি করব, আপার লিমিট ফার্স্ট অফ অল এটাতে পুরাটাতে সম্পূর্ণটাতে আপার লিমিট বসাইলাম, মাইনাস আবার সম্পূর্ণটার মধ্যে লোয়ার লিমিট বসায় আমরা সলিউশন করলাম। আচ্ছা, এটাও ডান। আচ্ছা, আমরা নেক্সট প্রশ্নে আসি, এটাও একদম সেম নিয়ম। আমরা কি করতেছি, আমরা জাস্ট 1 প্লাস লন এক্স এর জায়গায় জেড ধরতেছি। আমরা এই পর্যন্ত সলভ করলাম, এই পর্যন্ত আসলাম, আপার লিমিট লোয়ার লিমিট গুলা অবশ্যই আমাদের ইনক্লুড করে দিতে হবে। এখানে যদি এখানে আপার লিমিট লোয়ার লিমিট দেওয়া নাই, আচ্ছা আচ্ছা, আপার লিমিট লোয়ার লিমিট দেওয়া আছে, ঠিক আছে। আপার লিমিট ছিল ই স্কোয়ার, লোয়ার লিমিট ছিল 1। সো আপার লিমিট ছিল ই স্কোয়ার, লোয়ার লিমিট ছিল 1, ঠিক আছে। সিম্পল মিস্টেক, সরি, ই স্কোয়ার 1, ই স্কোয়ার 1, ই স্কোয়ার 1, ই স্কোয়ার 1, এবং প্রত্যেক ক্ষেত্রে ই স্কোয়ার 1। আপার লিমিট ই স্কোয়ার, লোয়ার লিমিট কি, লোয়ার লিমিট হচ্ছে 1। এখন দেখেন আমরা জাস্ট এখানেও কিন্তু জেড টু দি পাওয়ার মাইনাস টু, অর্থাৎ কি, অর্থাৎ এখানেও কিন্তু এক্স টু দি পাওয়ার এন এর সূত্রটাই আমরা অ্যাপ্লাই করতে পারছি তাই না। এখন দেখেন আমরা যখন জেড এর ভ্যালুটা বসাই দিচ্ছি তখন আমরা কি পাচ্ছি, আমরা ভ্যালুটা অনেকটা এরকম পাচ্ছি যে মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস লন এক্স, আপার লিমিট কি, আপার লিমিট হচ্ছে ই স্কোয়ার ডিভাইডেড বাই 1। তাহলে কি করতে হবে, তাহলে আমাদের করতে হবে এই সম্পূর্ণটার মধ্যে আমরা যদি মাইনাসটাকে বাইরে নেই, হ্যাঁ মাইনাসটাকে বাইরে নেই, তাহলে সম্পূর্ণটার মধ্যে আগে আপার লিমিট বসাবো, 1 ডিভাইডেড বাই 1 প্লাস লন
এক্স এর জায়গায় কি বসাবো, আপার লিমিট, অর্থাৎ e টু দি পাওয়ার 2 মাইনাস 1 ডিভাইডেড বাই সম্পূর্ণটার মধ্যে আবার কি লোয়ার লিমিট, তাই না, 1 প্লাস লন 1। এখন দেখেন, আমরা জানি যে লন আর ই কিন্তু কাটাকাটি হয়, তাই না, বা একজন আরেকজনকে ক্যান্সেল করে দেয়, তাহলে আমরা কি পাচ্ছি, এটা যদি ক্যান্সেল আউট হয় তাহলে জাস্ট 2, 1 প্লাস 2 কত, 3, মাইনাস লন 1 এর মান 0, সো 1 ডিভাইডেড বাই 1, জাস্ট দেন ক্যালকুলেশন করে আমরা 2/3 পাবো। আচ্ছা, এখন দেখেন আমরা এখন কিভাবে ইন্টিগ্রেশন ইউজ করে আমরা এরিয়া বা ক্ষেত্রফল নির্ণয় করতে পারি, সেরকম আমরা কিছু ম্যাথ সলভ করবো, ঠিক আছে। এখন দেখেন এখানে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য সার্কেল, এটা হচ্ছে আমাদের সার্কেলের একটা রাশিমালা। সো এটা হচ্ছে এই ধরনের, যখন আমাদের ইকুয়েশন দেওয়া থাকবে এই ধরনের সার্কেলের ক্ষেত্রফল, সরি, এই ধরনের সার্কেলের যে সেন্টার বা কেন্দ্রবিন্দু সবসময় কিন্তু মূল বিন্দুতে, তাই না। আর এই যে আলফা স্কোয়ার, সরি এই স্কোয়ার, এখানে হচ্ছে এ হচ্ছে আমার ব্যাসার্ধ, ঠিক আছে, এ হচ্ছে আমার ব্যাসার্ধ। আচ্ছা, এখন আমরা যদি এই সার্কেলটা আঁকি, হ্যাঁ, আমরা কি বলছি যে এই জাতীয় যত ধরনের সার্কেল আছে, অর্থাৎ আমার যদি এরকম থাকে যে x² প্লাস y² ইকুয়াল টু ধরেন 144, সো 144 কে কি লেখা যায়, 144 কে লেখা যায় 12²। সো এখানে কিন্তু 12 আমার ব্যাসার্ধ, বাট আমাদের ম্যাথে কি দেওয়া আছে, a²। সো আমরা যদি করি, ধরলাম এটা আমাদের মূল বিন্দু, আমার আঁকাটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আহ এটা ধরলাম আমরা মূল বিন্দু, সো ব্যাসার্ধ কি, ব্যাসার্ধ, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, তাই না। এখন দেখেন আমাদের কি বলছে, যে ব্যাসার্ধ হচ্ছে 5। সো এটা যেহেতু এক্স অ্যাক্সিস, সো এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে এ, তাই না, এবং এটা কার কোন অক্ষের উপরে, এক্স অক্ষের উপরে। তো এক্স অক্ষের উপরে ওয়াই এর মান তো 0, তাই না। তো এই বিন্দুর মান হচ্ছে a, 0। আবার সেম ওয়েতে এই বিন্দুর মান হচ্ছে 0, a, তাই না। ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন আরেকটা, এখন কথা হচ্ছে আমরা বৃত্তে কিন্তু এখানে কয়টা চতুর্ভাগ আছে, 4টা চতুর্ভাগ। আমরা যদি আমরা যদি জাস্ট যে কোনো একটা চতুর্ভাগের ক্ষেত্রফল বের করি, তাহলেই কিন্তু আমরা পুরো চতুর্ভাগের ক্ষেত্রফলটাই বের করতে পারবো, তাই না। কারণ একটা চতুর্ভাগের ক্ষেত্রফলকে আমরা যদি 4 দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমাদের টোটাল ক্ষেত্রফলটা বের হয়ে যাচ্ছে, তাই না। এবং একটা চতুর্ভাগের ক্ষেত্রফল বের করার জন্য আমাদের কত থেকে কত দেখতে হচ্ছে, আমাদের এই 0 থেকে a পর্যন্ত যাচ্ছে আমরা, তাই না। তাহলে আপার লিমিট কি, আপার লিমিট হচ্ছে a, লোয়ার লিমিট কি, লোয়ার লিমিট হচ্ছে 0। কার সাপেক্ষে করছি, x এর সাপেক্ষে। তো এখানে দেখেন, এখান থেকে আমরা কি করছি, এটা হচ্ছে গিভেন সার্কেলের ইকুয়েশন দেওয়া আছে, সেখান থেকে আমরা ওয়াই এর ভ্যালুটা বের করছি। সো জাস্ট নর্মাল ক্যালকুলেশন করে আমরা ওয়াই এর ভ্যালু বের করছি, তাহলে কি ওয়াই ডিএক্স। সো ওয়াই এর ভ্যালুটা এখানে আমরা দিলাম। এখন কেন এ, আপার লিমিটে কেন এ এবং লোয়ার লিমিটে কেন 0, সেটা তো একটু আগে আমরা বলছিলাম যে আমাদের 0 থেকে এ পর্যন্ত করতে হবে জাস্ট একটা চতুর্ভাগ বের করার জন্য। সেই হিসাবে আমরা 0 থেকে এ নিছি, এবং এ হচ্ছে আমাদের আপার লিমিটটা, লোয়ার লিমিট কি, লোয়ার লিমিট হচ্ছে আমাদের 0, সেই কারণে হচ্ছে a/0। সেটা এখন এতটুকু পোর্শন যদি আমরা করি, যে এতটুকু পোষণ করি, সেটা হচ্ছে জাস্ট আমাদের একটা চতুর্ভাগের জন্য, তাই না। আর সম্পূর্ণ চতুর্ভাগের জন্য আমাদের কি করতে হবে, আমাদের সম্পূর্ণ চতুর্ভাগের জন্য 4 দিয়ে আমরা মাল্টিপ্লাই করবো, তাই না। সে কারণে কিন্তু আমাদের এখানে 4 দিয়ে গুণ করা হচ্ছে। এখন আমরা আমাদের পূর্ববর্তী ক্লাসগুলোতে কিছু আদর্শ যোগজ বা আইডিয়াল ইন্টিগ্রালের সূত্র দেখেছিলাম, তাই না। তো সেখানে একটা সূত্র ছিল যে ইন্টিগ্রেশন অফ a² - x² এর স্কোয়ার রুটের সূত্রটা কি, এটা ছিল এক্স স্কোয়ার রুট অফ a² - x² ডিভাইডেড বাই 2 প্লাস a² ডিভাইডেড বাই 2 সাইন ইনভার্স x ডিভাইডেড বাই a প্লাস সি। এটা ছিল সূত্র, তাই না। বাট এখানে যেহেতু আমরা কি করতেছি, এখানে আমরা করতেছি ডেফিনেট ইন্টিগ্রাল, অর্থাৎ আমাদের আপার লিমিট লোয়ার লিমিট আছে, তো এখানে আমরা এই সিটাকে ইগনোর করব, ঠিক আছে। সো জাস্ট আমরা এই মাত্র যে আদর্শ যোগজের যে সূত্রটা দেখালাম, একদম সেম সূত্রটাই কিন্তু এখানে ইউজ হবে। তারপর হচ্ছে জাস্ট নর্মাল ক্যালকুলেশন করলেই কিন্তু আমাদের অ্যান্সারটা আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এখন দেখেন নেক্সট, এবং এই ধরনের ম্যাথ গুলাতে
সব সময় কিন্তু আমাদের এই যে আদর্শ ইন্টিগ্রাল এই সূত্রটা, এটা খুবই একটা কার্যকরী জিনিস, ঠিক আছে? আচ্ছা দেখেন, এখন কি বলছে, ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য স্মলার রিজিয়ন বাউন্ডেড বাই দ্য সার্কেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 25 and the straight line x equal to 3, তাই না? তাহলে আমরা কি বলছিলাম, একটা এই জাতীয় যত ধরনের সার্কেলের ইকুয়েশন আছে, অর্থাৎ এটাকে আমরা কিভাবে লিখতে পারতেছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার। তো এটা হচ্ছে এই জাতীয় সকল ধরনের সার্কেলের কেন্দ্রবিন্দু হচ্ছে 0 0 বা মূল বিন্দু। তো আমরা যদি একটু আঁকার চেষ্টা করি, এটা ধরলাম আমাদের সার্কেল, এটা হচ্ছে আমাদের মূল বিন্দু। তাহলে এটা হচ্ছে আমাদের মূল বিন্দু 0 0। তাহলে ব্যাসার্ধ কি, ব্যাসার্ধ হচ্ছে 5। সো এক্স অক্ষের উপরে কি হচ্ছে, এক্স অক্ষের উপরে হচ্ছে 50। আবার দেখেন কি বলছে, স্ট্রেট লাইন এক্স ইকুয়াল টু 3, তাই না? তো স্ট্রেট লাইন এক্স ইকুয়াল টু 3 এর আমাদের লেখচিত্রটা কেমন হয়, লেখচিত্রটা কাইন্ড অফ এরকম হয়। তো এখানে কি, এখানে এ বিন্দুতে মানটা কত, এখানে এ বিন্দুতে মান হচ্ছে 3,0। সো আমাকে কি বলছে, আমাকে বলছে স্মলার রিজন, যে পুরো বৃত্তের স্মলার রিজন। তাহলে এইটা হচ্ছে আমাদের স্মলার রিজন, ঠিক আছে? যে এই সার্কেল এবং স্ট্রেট লাইনের মধ্যে এতটুকু পোর্শনই কিন্তু হচ্ছে আমাদের স্মলার রিজন, ঠিক আছে? তাহলে স্মলার রিজন কত, কত থেকে কত পর্যন্ত যাচ্ছে দেখেন, 3 থেকে 5 পর্যন্ত যাচ্ছে। তাহলে আমাদের আপার লিমিট কে, অবশ্যই 5, এবং লোয়ার লিমিট কে 3, তাই না? তো দেখেন সেই হিসাবে আমরা আপার লিমিট 5 এবং লোয়ার লিমিট 3। অ্যাজ ইউজুয়াল আমরা এই ইকুয়েশন থেকে y এর ভ্যালুটা বের করছি। সো y ইকুয়াল টু স্কোয়ার রুট অফ 25 মাইনাস এক্স স্কোয়ার, তাই না? আবার এখন কথা হচ্ছে আমরা 2 কেন দিলাম, তাই না? কারণ আমাদের উপরের একটা পোর্শন আছে, দেখেন আমাদের তো এই বৃত্তটা তো সম্পূর্ণ স্মলার রিজিয়নটাকে দুই ভাগে বিভক্ত করছে, তাই না? সে কারণে আমরা একটা পোর্শন এবং উপরের একটা পোর্শন এবং নিচের একটা পোর্শন আমরা পাবো দুইটা পোর্শন। সে দুইটা পোর্শনের জন্যই কিন্তু আমরা 2 দিয়ে গুণ করছি। আর বাকিগুলা কিন্তু ওই যে আগের যে আমরা সূত্রটা দেখাইলাম যে a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, সেই সূত্রটাই কিন্তু এখানে ইউজ হয়েছে। জাস্ট নর্মাল সূত্র, এটা তো বলেই দিছে যে ইউজিং দা ফর্মুলা, এই ফর্মুলা ইউজ করে জাস্ট আমরা এরপরে আপার লিমিট লোয়ার লিমিট বসাবো, দেন হচ্ছে আমাদের ম্যাথটা সলভ। এখন কথা হচ্ছে আমাদের তো এখানে স্মলার রিজিয়ন আছে, তাই না? বাট আমাদের, আমরা তো স্মলার রিজিয়ন একটা পাইলাম এখানে, ধর কত কত পেলাম এখানে আমরা ক্যালকুলেশন করার পরে, আমরা আমরা ক্যালকুলেশন করার পরে কিছু একটা স্কোয়ার ইউনিট পাইছি। আহ, সেটা হচ্ছে এরকম একটা কিছু, এরকম কিছু একটা আমরা স্কোয়ার ইউনিট পাইছি, যেহেতু আমাদের কোনো ধরনের কোনো ইউনিটের কথা বলা ছিল না, তাই না? তো আমাদের যদি ধরেন টোটাল, আমরা তো স্মলার রিজিয়ন বের করলাম, তাই না? বাট আমরা যদি লার্জার রিজিয়নটা বের করতে চাইতাম, বা আমাদের কোশ্চেনে যদি লার্জার রিজিয়ন সম্পর্কে প্রশ্ন আসতো, তাহলে আমরা কি করতাম? তাহলে হচ্ছে আমরা যেটা করতাম সেটা হচ্ছে, আমরা ফার্স্ট অফ অল টোটাল এরিয়াটা বের করতাম, এই বৃত্তটার টোটাল এরিয়া বের করতাম। সো বৃত্তের টোটাল এরিয়ার জন্য কি করতে হতো, আমাদের বৃত্তের টোটাল এরিয়ার জন্য 0 to 5 পর্যন্ত যেতে হতো, অর্থাৎ 5 থাকতো আমাদের আপার লিমিট, 0 থাকতো লোয়ার লিমিট, আর ওয়াই ডিএক্স থাকতো অ্যাজ ইউজুয়াল, আর আমরা 4 দিয়ে গুণ করতাম। এবং এটা থেকে আমরা কি বিয়োগ করতাম, এটা থেকে আমরা বিয়োগ করতাম স্মলার রিজিয়ন, যেটা আমরা একটু আগেই বের করলাম, স্মলার রিজিয়ন। এতটুকু করলেই কিন্তু, বা এটার যে আমরা অ্যান্সারটা পাবো, এটার অ্যান্সারটাই কিন্তু হতো আমাদের লার্জার এরিয়া, এটার অ্যান্সারটাই আমাদের লার্জার এরিয়া আসতো, স্কোয়ার ইউনিট সামথিং, যে যদি ইউনিট দেওয়া থাকে তাহলে তো ইউনিট দেওয়া রইলো, আর না থাকলে সমস্যা নেই, আমরা জাস্ট স্কোয়ার ইউনিট দিয়ে দিব। আচ্ছা, এর পরের প্রশ্নটা বলছে যে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য স্মলার রিজন বাউন্ডেড বাই দ্য এলিপস, অর্থাৎ উপবৃত্ত, ইকুয়াল টু 1 অ্যান্ড দ্য স্ট্রেট লাইন এক্স ইকুয়াল টু 3, ঠিক আছে? তাহলে আমাদের দেখেন এলিপস কাইন্ড অফ এরকম হয়, যদি আমার আঁকাটা খুবই খুবই বিশ্রী। এখন দেখেন, এবং এই ধরনের এলিপসও কিন্তু আমাদের কেন্দ্র 0 0 বিন্দুতে হয়। আমরা যদি ডান পাশে এক করতে পারি, অ্যাজ অলওয়েজ এই ধরনের উপবৃত্তে আমাদের কেন্দ্র কেন্দ্র হচ্ছে মূল বিন্দুতে, তাই না?
এখন দেখেন এখানে কি আছে, এক্স স্কোয়ার, অর্থাৎ এক্স অক্ষকে 36, তার মানে এটা হচ্ছে আমরা সিক্স স্কোয়ার লিখবো, 25 তার মানে এটাকে লিখবো আমরা ফাইভ স্কোয়ার, ঠিক আছে। তাহলে সিক্স, এটাকে আমরা কত লিখতে পারতেছি, সিক্স এর জন্য এক্স অক্ষে 6,0 এবং ওয়াই অক্ষে 0,5, তাই না? আচ্ছা, এখন কি বলছে, স্ট্রেট লাইন সেম অ্যাজ অলওয়েজ এক্স ইকুয়াল টু 3, এবং কি বলছে, স্মলার রিজনই চেয়েছে, স্মলার রিজনই। তাহলে এখান থেকে আমরা অ্যাজ ইউজুয়াল এই ইকুয়েশনটা থেকে ওয়াই এর ভ্যালু বের করব। এরপরে আমরা কি করতেছি, এরপরে আমরা করতেছি যে 6 to 3, আমরা করতেছি 6 to 3, এবং ওই যে আমরা যে 6 to 3, এবং যেহেতু দুইটা পোর্শনে ভাগ করতেছে, যদি আমরা দেখাই, যেহেতু আমাদের দুইটা পোর্শনে ভাগ করতেছে উপবৃত্তটা, সো এই জন্য আমরা 2 আর ওয়াই ডিএক্স। সো ওয়াই এর ভ্যালু এখানে কত, এখানে ওয়াই এর ভ্যালু হচ্ছে এই যে 5/6, ক্যালকুলেশন করার পরে স্কোয়ার রুট অফ 36 মাইনাস এক্স স্কোয়ার। আমরা এই 5/6টাকে বের করে দিতে পারি, তাহলে 2 × 5/6। জাস্ট আমরা এখন যদি এটা সলভ করি, আমাদের অ্যান্সার ডান। সো এখানে জাস্ট আহামরি কিছু না, জাস্ট এখানে আমাদের নর্মালি একটা সূত্র ইউজ করতে হয়। আর একটু যদি আমরা পরীক্ষার হলে যদি চিত্রটা আঁকাতে পারি তাহলে আরো বেটার। তো আশা করি আপনারা এই ধরনের ম্যাথ আসলে খুব ইজিলি সলভ করতে পারবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।